নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকাল কিন্তু আমাদের ভারত মরিশাসের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছে। তো 179 নম্বর একটি ফিফা র্যাঙ্কিংয়ের টিমের এগেনস্টে এই ধরনের হতাশাজনক পারফরমেন্স দেখে সকলেই কিন্তু অবাক হয়ে গেছে বলাই যায়। ইগোর স্টিম্যাচের ভারত এবং মানোলো মার্কুইজ রোকার আন্ডারে যে ভারত দুখানাই প্রায় সমান, সেটা দেখা যাচ্ছে। তো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রোকাকে দোষ দিতে গেলে হবে না, কারণ রোকা সব্যে তিনি কিন্তু দায়িত্ব নিয়েছেন। 31 তারিখে ডুরান্ট শেষ হয়েছে, তারপর কিন্তু প্লেয়াররা যোগ দিয়েছে জাতীয় দলের শিবিরে। সেক্ষেত্রে খুব একটা তিনি কিন্তু কাজ করার সুযোগ পাননি। যত কাজ করবেন তত বোঝা যাবে যে তিনি যোগ্য কোচ নাকি অযোগ্য জাতীয় দলের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গতকালকের ম্যাচে প্রচুর ভুলভ্রান্তি হয়েছে, যেখানে প্রচুর ব্যাক পাসে খেলা হয়েছে, এছাড়া অ্যাটাক হয়েছে। অ্যাটাক হলে কি হবে, স্ট্রাইকারের অভাবেও কিন্তু ভুগেছে ভারত। দেখো, মনবীর সিংকেও সবসময় দোষ দেওয়া যায় না। মনবীর একটা ওপেন চান্স পুরোপুরি মিস করেছেন, এইটা অবশ্যই এটা অনেকটা সিনিয়র হয়ে গেছেন মনবীর। সেই জায়গায় এই রকম ধরনের গোল মিস করা তার থেকে কেউই আশা করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মনবীর কিন্তু ক্লাব ফুটবলগুলোতে তিনি উইংয়ে খেলেন, রাইট উইং লেফট উইংয়ে তিনি কিন্তু খেলেন, কিন্তু স্ট্রাইকার পজিশানে তিনি খেলেন না। এইটাই হচ্ছে ব্যাপার। বছরে 9 মাস তিনি ক্লাব ফুটবল খেলেন এবং তার মধ্যে 9 মাসে 6 মাসে জাতীয় দলের খেলা হয়। তো 9 মাসে 6 মাসে তাকে যদি স্ট্রাইকারে খেলানো হয়, তিনি কি স্ট্রাইকার তৈরি হবেন? এইটাই হচ্ছে কথা। তিনি উইঙ্গার হিসাবেই বেটার খেলেন, যেটা কার্যত দেখাই গেছে। হ্যাঁ, একটা সময় জুয়ান যখন ছিল মোহনবাগানে, তখন কিন্তু মনবীরকে স্ট্রাইকার পজিশনে খেলিয়েছিলেন, রয় কৃষ্ণাকে উইংয়ে খেলিয়ে, কিন্তু সেখানে মনবীর কিছুই করতে পারেননি। এই হচ্ছে ব্যাপার। মনবীর যতটুকু এখন অবধি সাকসেস পেয়েছেন, তিনি কিন্তু উইং থেকেই পেয়েছেন। তো এইটা নিয়ে মনবীরকে স্ট্রাইকার বানানো, এটা একটা মুশকিল বিষয় আছে, সেটা কার্যত বলাই যায়। কিন্তু যারা স্ট্রাইকার রয়েছে, তরুণ স্ট্রাইকার, যেমন সুহেল ভাট রয়েছেন, ডেভিড লালানসাঙ্গা রয়েছেন, এডমুন্ড রয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, এদেরকে কিন্তু ক্লাবগুলোকেই দায়িত্ব নিতে হবে এদেরকে তৈরি করা। কারণ সুহেল ভাট, ডেভিড লালানসাঙ্গা, এডমুন্ড, এরা কিন্তু বেশিরভাগ টাইমটাই ক্লাব ফুটবলেই খেলবেন। তো সেক্ষেত্রে এদেরকে কিন্তু ক্লাবগুলোকেই দায়িত্ব নিতে হবে নতুন ভারতীয় জাতীয় দলের স্ট্রাইকার তৈরি করবার জন্য। এবং এই ডেভিড বলো, সুহেল বলো, এরা কিন্তু খুবই পোটেন্সিয়াল প্লেয়ার। তো এদের মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে, কিন্তু এদেরকে তৈরি করার দায়িত্ব কিন্তু নিতে হবে, এবং এদেরকে যদি তৈরি করা যায় কিন্তু দারুণ প্লেয়ার হবে। তো এখানে রোকারও কিছুটা দোষ রয়েছে, কারণ ডেভিড, সুহেল, ঈশান পণ্ডিতা, এদের কাউকে কিন্তু জাতীয় দলের স্কোয়াডে রাখেননি তিনি। এগুলো কিন্তু উচিত ছিল তাদেরকে রাখা। তো এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিন্তু মানোলো। তো মানোলো গতকালকের ম্যাচের পর জানিয়েছেন যে এটি একটি ভালো খেলা ছিল, কারণ এখান থেকে এর চেয়ে খারাপ খেলা কঠিন, যেটা একটা বিস্ফোরক মন্তব্য তিনি কিন্তু করে গেছেন জাতীয় দলের প্লেয়ারদের উদ্দেশ্যে, সেটা বলাই যায়। তো প্লেয়াররা খারাপ খেলেছে, সেখানে তাদেরকে ক্রিটিসাইজ কিন্তু সাধারণ মানুষ, সাধারণ সমর্থক তারা করছে একটা আলাদা ব্যাপার, কিন্তু ডাইরেক্ট কোচ যদি এইরকম ক্রিটিসাইজ করেন, তাহলে কিন্তু একটু প্রবলেমেরও বিষয় থাকে। যাই হোক, এই হচ্ছে বার্তা যেটা দিয়েছেন, আমি তোমাদেরকে জানালাম। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, দীপক টাংরির সাথে যে প্রীতম কোটালের একটা ডিল হবার কথা হচ্ছিল, সেইটা কি আদৌ হবে নাকি ভেস্তে যাচ্ছে, এটাই এখন বড় প্রশ্ন। কারণ তোমরা যদি দেখো, গতকাল দীপক টাংরি তার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তিনি কিন্তু মোহনবাগানের হয়ে যে ফটোশ্যুট, সেই ছবি কিন্তু তিনি প্রকাশ করেছেন। ফটোশ্যুট হচ্ছে, সেখানে কিন্তু দীপক টাংরি উপস্থিত রয়েছেন, তিনি কিন্তু সেই ছবি প্রকাশ্যে এনেছেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে দীপক টাংরিকে কি ছেড়ে দেওয়া হবে? যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে তো তিনি ফটোশ্যুটে থাকতেনই না, এটাই হচ্ছে কথা। তো এক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় চাপের ব্যাপার হয়ে যাচ্ছে যে আদেও কি প্রীতম কোটাল তিনি ফিরবেন মোহনবাগানে। কারণ এখনও অবধি, এখন যখন আমি ভিডিও বানাচ্ছি সকালবেলা, এখনও অবধি কোনো রকম কনফার্মেশন কিন্তু আসেনি দীপক টাংরি এবং প্রীতম কোটালকে নিয়ে, যে তারা নিজের নিজের দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন। এরকম কিন্তু কোনো রকম এখনও কনফার্মেশন আসেনি। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই জানাবো। তবে দীপক টাংরি কিন্তু মোহনবাগানে একটা থেকে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছেন। আর দীপক টাংরির মতো কি প্লেয়ারকে অত সহজে যে মোহনবাগান ছেড়ে দেবে, এটাই কিন্তু বলা মুশকিল। তো দেখা যাক পরবর্তীকালে। দেখো, ট্রান্সফার মার্কেটে যা কিছু ঘটতে পারে, কখনোই স্ট্যাটিক নয়, যা কিছু ঘটতে পারে। তো আগে থেকে কোনো কিছু কিন্তু বলা যায় না যে এইটা ঘটবে ওইটা ঘটবে, যা কিছু ঘটতে পারে। তো দেখা যাক কী হয়। এরপরে তোমাদের যেটা জানাবো, মুম্বাই সিটি এফসি তাদের হোম জার্সি তো প্রকাশ্যে এনেই ছিল, তোমাদেরকে জানিয়েছিলাম। এবার তারা তাদের অ্যাওয়ে জার্সিটা প্রকাশ করলো, এবং দারুণ লাগছে কিন্তু অ্যাওয়ে জার্সিটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও।
তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার পরাগ সিভাসকে নিয়ে। এই পরাগ সিভাস তিনি লেফট ব্যাক ছাড়া সেন্টার ব্যাকে আর রাইট ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তো তিনি বেঙ্গালুরুর সাথে যুক্ত ছিলেন এবং বেঙ্গালুরুর সাথে তিনি কিন্তু সব সম্পর্ক ছিন্ন করে যোগ দিচ্ছেন হায়দ্রাবাদ এফসিতে। তো গতকাল রাত্রিরেই বলেছি হায়দ্রাবাদ এফসি কিন্তু ডার্ক হর্স হয়ে উঠছে। সেটা কার্যত কিন্তু হায়দ্রাবাদ এফসির এইরকম প্লেয়ার ট্রান্সফার নিয়ে সেটা কার্যত বোঝাই যাচ্ছে। দারুণ প্লেয়ার মানে ট্রান্সফার মার্কেটে কিন্তু কাজ করছে। ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর সবাইকে বলতে গেলে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করিয়ে দলে নিচ্ছে। এছাড়া হায়দ্রাবাদ এফসি কিন্তু মরশুমের প্রথম বিদেশি সাইন করিয়ে নিল, যিনি হচ্ছেন 27 বছর বয়সী জাপানি লেফট উইঙ্গার সাই গডার্ট। তো এই সাই গডার্ট তিনি কিন্তু লেফট উইং ছাড়া সেন্টার মিডফিল্ড আর অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। ফ্রি এজেন্ট ছিলেন, একটা সময় মুম্বাই সিটি উড়িষ্যার হয়ে খেলেছেন এই সাই গডার্ট। তো এই সাই গডার্টকে কিন্তু সাইন করিয়ে নিল হায়দ্রাবাদ এফসি। মরশুমের প্রথম বিদেশি হিসাবে তারা কিন্তু সাই গডার্টকে সাইন করালো। তো এই হচ্ছে আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।